টঙ্গীতে দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদের মা, বললেন পুলিশ। নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে, বললেন কর্নেল অলি। ইন্টারপোলের রেড অ্যালার্টে কি করবেন ওবায়দুল কাদের? হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধের পরে, বললেন হাসনাত আব্দুল্লাহ। মাঠে নামছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। টঙ্গীতে দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদের মা। গাজীপুরের টঙ্গীর আরিজপুর এলাকায় মালিহা আক্তার ও আব্দুল্লাহ বিন ওমর নামের দুই ভাই বোনকে ঘরে থাকা বটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে সালেহা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কি কারণে হত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি বলে সাংবাদিকদের জানায় পুলিশ। নিহত মালিহা আক্তার বয়স 6 বছর ও আব্দুল্লাহ বিন ওমরের বয়স 4 বছর। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। রূপবানের টেক এলাকার সেতু ভিলা নামের 8তলা একটি ভবনের 2য় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বাতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি কেন বা কি কারণে দুই সন্তানকে তাদের মা হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, যেই ফ্ল্যাটে বাতেন ভাড়া থাকতেন তার আশেপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে। এসব ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার আগে পরে তাদের ঘরে বা ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া আর কেউ যাতায়াত করেননি। ঘটনার পর সালেহা নিজেই পাশের বাড়ি থেকে তার দুই দেবরকে ডেকে নিয়ে আসেন। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় তাকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সময় সালেহার হাতে কাটার দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। এক পর্যায়ে মধ্যরাতে সালেহা বেগম তার দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন। সালেহার মা শিল্পী বেগম জানান, সালেহা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। আব্দুল্লাহ জন্ম হওয়ার পর থেকেই তার এই সমস্যা বেশি দেখা দেয়। মাথায় সমস্যা হলেই সালেহা একাই স্বামীর বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে যেতেন। তবে তিনি কখনো অস্বাভাবিক আচরণ করেননি। এদিকে পুলিশ জানায়, মাইগ্রেনের সমস্যা ছাড়া সালেহার আর কোনো সমস্যা আছে কিনা চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে আরো পরিষ্কার হওয়া যাবে। পুলিশ এখন তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। সালেহার মা শিল্পী বেগম আরো জানান, বাতেন মিয়ার 3 সন্তানের মধ্যে বড় মেয়ে ছিল নানার বাড়িতে। ঈদের আগে বড় মেয়ে এখানে আসে। শুক্রবার দুপুরে শিশুদের বাবা মা ও দাদি একসঙ্গে খাবার খান। এরপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপরতলায় ফ্ল্যাটে বেড়াতে যান ও বাবা তাদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে তাদের দাদি উপরতলা থেকে নেমে আসেন। রক্তাক্ত দুই শিশুকে দেখে তার ছেলেকে খবর দেন দাদি। খবর পেয়ে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে, বললেন কর্নেল অলি। যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ। শনিবার 19 এপ্রিল দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্নেল অলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐক্যমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত 8 মাসে ক্ষমতায় বসে আছেন তারা। এ সময় দলটির মহাসচিব ডক্টর রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্য বিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। আর এলডিপিতে যুক্ত হয়ে ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশ গড়ার কথা দেন তিনি। ইন্টারপোলের রেড অ্যালার্টে কি করবেন ওবায়দুল কাদের?
চব্বিশের গণ অভ্যুত্থানের সময় পালাবো না করেও ঠিকই পালিয়েছেন ওবায়দুল কাদের। নিজে পালালেও ফ্যাসিস্ট হাসিনার দলের এই সাধারণ সম্পাদক বিপদে ফেলে গেছেন দলীয় নেতাকর্মীদের। অন্যদিকে বর্তমানে বেশ আরামায়েশি দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা যার মাধ্যমে কোনো দেশ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায়। সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে। রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকে। এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান, তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্টার ব্যুরো থেকে। বাংলাদেশে এই কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো। এনসিবি সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশ সহ প্রয়োজনীয় তথ্যাদি ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে। ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে না, যা তাদের 195টি সদস্য রাষ্ট্রের নোটিশে পাঠানো হবে। এই নোটিশে আসামির ছবি, পরিচয়, অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে। সূত্র বলছে, ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। জানা গেছে বর্তমানে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধের পরে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন এনসিপির এই নেতা। ওই পোস্টের শেষে লেখাটি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ হোসেন থেকে সংগৃহীত উল্লেখ করেন হাসনাত। হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। পুলিশ তো কদাচিৎ 2-1টা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিল 2-1 দিনই জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানিয়ে ফেলা যাবে না। কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া কিছু না, এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হলেই আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সব লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে। হ্যাঁ, তবে একটা কাগজ লাগবে, সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি। এটা আদায় করতেই হবে, তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না। পরবর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আওয়ামী লীগ ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সব রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বিআওয়ামীকরণ করতে হবে, যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিনাজিফিকেশন করা হয়েছিল। মাঠে নামছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম। শনিবার 19 এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দিক বলেন, গত জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে প্রায় 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে।
করেছে। এছাড়া তারা 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, 2019 সালে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই আন্দোলনের 8 মাস পার হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণের এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া জুলাইয়ের ঘোষণাপত্র এখনো ঘোষণা হয়নি, তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে মাঠে নামতে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা আজ এ ব্যাপারে একটি বৈঠক করেছি, যেখানে বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠন, জুনাব, উত্তরার সংগঠক, ঢাকা কলেজের প্রতিনিধি, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ইত্যাদির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের সমন্বয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইত্যাদি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা গতকাল উত্তরায় বিক্ষোভ করেছি। এছাড়াও রাবিতে আন্দোলন শুরু হয়েছে। আমরা দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আগামীতে আমরা দেশের সব ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন করব। এক প্রশ্নের জবাবে মোসাদ্দিক বলেন, আন্দোলন করি, আমরা সরকারকে বাধ্য করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। প্রশাসন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে, যার ফলে তারা রাস্তায় নামতে পারছে, বলেন মোসাদ্দিক।